আচ্ছা, এই পবন কি মধুমাসের প্রেমের পবন? মেয়েটার হাসিটা কি ভীষণ সুন্দর, কোমল পল্লবের ন্যায়, কিন্তু সবসময় মুখটা বাংলা পাঁচের মতো করে রাখে। অরণ্য এবার নীলার কাছে গিয়ে বলে, তোমাদের বিড়াল দুটোকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি অলরেডি অনলাইনে বিড়ালদের গ্রুপে ছবি পোস্ট করে দিয়েছি। অনেকেই নিতে চাচ্ছে। বিকেল নাগাদ তারা তাদের নতুন বাড়ি পেয়ে যাবে। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। নীলা অরণ্যের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকায়, মুচকি হাসি দিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। ছায়া যেন কিছুটা নিশ্চিন্ত হয়। সে এইবার অরণ্যের দিকে তাকায় আর চোখে। ছেলেটা বেশ লম্বা, গালে খোঁচা খোঁচা দাড়ি, কালো জিন্স আর ধূসর কালারের শার্ট, হাতে সাদা অ্যাপ্রন ভাঁজ করা, অন্য হাতে স্ট্যাথোস্কোপ। আমাকে আপনার আর চোখে দেখতে হবে না ছায়া করি, আমাকে সামনাসামনি দেখতে পারেন। ছায়া কিছুটা অপ্রস্তুত হয়, চোখের তারা হয় চঞ্চল। সে নীলাকে তাড়া দেয় জলদি পা বাড়ানোর জন্য। কি মামা, কি দেখতেছিস এসব? তলে তলে কি চলে? অভিক অরণ্যকে দেখে হাসতে হাসতে রসিকতা করে বলে, ওহ মামা, অন্যকে আজকাল ফার্স্ট ইয়ারের মেয়ের আশেপাশে দেখা যাচ্ছে, ব্যাপার কি? শান্তের সাথে প্রাণ তাল মিলায়। ঠিক কইছিস তোরা। হেতি তলে তলে টেম্পো চালায়, আমরা কইলেই দোষ। এইবার তাইলে অরণ্যের মনেও বসন্তের প্রেমের আবির লাগলো। স্নেহা নিজের ঐতিহাসিক চশমাটা চোখের নিচের দিকে নামিয়ে নাকের ডগায় রাখে। অরণ্যের দিকে দুই চোখ দিয়ে জহুরির ন্যায় তাকায়। আমার মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস ভাই। আমার আর শান্তের প্রেম কাহিনী নিয়ে তোর আমাকে অনেক লেকপুল করেছিস। একমাত্র মিঙ্গেলে আমরা ছিলাম এই গ্যাংটাতে, তাই এবার তোর পালা, কি বলিস? এটা বলে শান্ত আর স্নেহা হাততালি দেয় একসাথে। অভিক প্রাণ আনফালরা হই হই করে ওঠে। অরণ্য ওদের কথা শুনে মাথা চুলকায়। যেখানে এসব শুনলে সে রেগে যেত, আজ তার মনে খুশির পবন বইছে। সে কি তবে প্রেমে টেমে পড়েই গেল? আশ্চর্য। দিন লুকোয় রাতের অন্তরালের আধারে, রাত ফুরোয় প্রভাকরের দর্পে ভরা অংশুর আগমনে, কিন্তু রয়ে যায় মনে চাপা নীরব যাতনা। ছায়া নবীন বরণে গান গাওয়ার নাম দিলেও মন থেকে রাজি হয়নি। তার ইচ্ছে করছে না এখন আর। নীলা আর মেঘার মন রক্ষার্থে দিয়েছিল, এবার বইয়ের ভাঁজে মুখ গোজা ছাড়া আর কি করবে। ছায়া পড়ার টেবিল ছেড়ে উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। তার গায়ের নীল রঙা সালোয়ার কামিজ আর শুভ্র রঙের ওড়না সকালের সতেজ বাতাসে উঠছে। গায়ে হালকা শীত শীত লাগছে কেমন জানি। গায়ে হাতে ঘষে শীত কমানোর চেষ্টা করল। নীলা বেঘরে ঘুমাচ্ছে। এত সকালে ওঠা তার কাম্য না। ছায়া একবার বেলকনির বাইরে চোখ বোলায়। বাইরে খালি বিল্ডিং আর বিল্ডিং, অল্প অল্প গাছ গাছালিও আছে। ছায়াদের বাড়ির পাশে শিউলি গাছটার নিচে যেতে ইচ্ছে করলো হঠাৎ করে। ছায়া মাথায় ওড়না দিয়ে নিচে যায়। ছায়া বাড়ির গেট পেরিয়ে বের হতে নজর যায় একটা কালো রঙের গাড়ির দিকে, সে শিউলি ফুলের গাছের নিচে। ছায়ার মনে একটু সন্দেহ তৈরি হলো, গাড়িটা কার হতে পারে? এই বাসার কারো হলে গ্যারেজে থাকার কথা, তবে অন্য কারো গাড়ি তাদের বাসার সামনে কি করে? ছায়া একবার পেছনে ঘুরে দারোয়ান মামাকে দেখে নিল। দারোয়ান মামা হালকা তলায় আচ্ছন্ন। ছায়া ভাবল, না আর কিছু। সে দুলতে দুলতে গেল নরম ধূসর বাকল বিশিষ্ট শিউলি গাছটির নিচে। শিউলি গাছকে বলা হয় ট্রি অফ সরো, অর্থাৎ বিষণ্ণ গাছ। রাতের বেলা লাল বৃন্তের উপরে সাদা পাপড়ির ন্যায় ফুল ফোটে। সূর্যি মামা আগমনে ঝরে যায় মাটিতে। সাদা গালিচার ন্যায় মাটিতে বিছানো থাকে শুভ্র ফুলগুলো। শিউলি ফুল শরৎ আর হেমন্তকালে ফুটলেও কোনো কোনো গাছে সারা বছরই ফোটে। ছায়া গিয়ে শিউলি ফুলের গাছের নিচে দাঁড়ালো। নিচে পড়ে থাকা কিছু ফুল টুকাতে লাগলো। এক মুঠো ফুল নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুকলো ফুসফুস ভরে। কি মিষ্টি গন্ধ! মনটাই কেমন যেন ভালো হয়ে গেল। কয়েকটা ফুল কানের কাছে গুজে নিল। কিছুক্ষণ গাছের নিচে বসে থাকলো। নেই কোনো যানজট, মানুষের আনাগোনা। তখনই কানে এলো, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশে উতলা, খোপাতে চিবুকে আবেশে উতলা।
ছায়া চমকে ওঠে, তড়িৎ বেগে পেছনে ফিরে সেই গাড়ির উইন্ডো খোলা। উইন্ডো দিয়ে মাথা বের করে আছে এক যুবক, অরণ্য চৌধুরী। গায়ে রাতের পোশাক, একটা টি শার্ট আর ট্রাউজার। ছায়ার চোখ মুখ কুচকে ফেলে, এই ছেলে এইখানে কি করে? তখনই আবার কানে আসে ছায়ের হাতের ফুলগুলো পড়ে যায়, মনে তৈরি হয় শঙ্কা। অরণ্য হাসে, সেই হাসি যে প্রাণ খোলা হাসি। আপনি আসতে পারি না? কোন বিশেষ কারণ? কিছু আপনি ছায়া করি। ছায়া দ্রুত বেগে বাসার দিকে পা বাড়ায়। অরণ্য ছায়া যাওয়ার পানে চেয়ে রয়। ছায়া করি, আপনার জন্য আমার মনে তৈরি হওয়া এই অনুভূতির কি নাম দেওয়া যায় বলুন তো? শুধুই কি ভালো লাগা, অর ইজ ইট লাভ? ছায়া ফ্ল্যাটের দরজা খুব জোরে লাগায়, সে আওয়াজে নীলার ঘুম ভেঙে যায়। নীলার চোখ কচলাতে কচলাতে ছুটে আসে, নীলার জামা কাপড় এলোমেলো। কি হয়েছে ছায়া? এত সকালে কোথায় গিয়েছিলিস আর এত জোরে আওয়াজ হলো? কি হয়েছে? ছায়া চুপ করে থাকে, কিছু বলে না। কতক্ষণ চুপ থেকে উত্তর দেয়, হয়নি। নীলাকে পাশ কাটিয়ে চলে যায়। নীলা অবাক নয়নে চেয়ে রয়। সকাল 11টা। ছায়া, নীলা আর মেঘা ক্যান্টিনে বসে আছে। আলোচনার মুখ্য বিষয় হচ্ছে তাদের পারফরমেন্স। ওদের প্র্যাকটিস আছে আজ। নীলা মেঘা নাচ দিবে, তাই তাদের আজ বিকেল 5টা অবধি থাকতে হবে। ছায়া গান দিবে, তাই ছায়ার রিহার্সেল 4টার দিকেই শেষ হয়ে যাবে। কি খবর ভাবি? টুকু ছায়া। ছায়া এইবার কিছুটা অবাক হয়ে স্নেহের দিকে তাকায়। সে কি আজকাল ভুলভাল শুনছে? আজব। নীলা আর মেঘা ছায়াকে কুনোই দিয়ে খোঁচা দেয়। স্নেহা আবারও বন্ধুসুলভ হেসে এসে ছায়াকে জিজ্ঞেস করে, শুনেছি তুমি অংশগ্রহণ করেছো নবীন বরণে। ছায়া মাথা দুলায়। হ্যাঁ আপু। গানে নাম দিয়েছো? তখনই নীলা আর মেঘা দাঁতগুলো বের করে স্নেহার দিকে চেয়ে গড় গড় করে বলতে থাকে, আরে শ্রেয়া আপু, আর বলবেন না। এই মেয়ে নাম দিতেই চায় না, আমরা জোর করে দিয়েছি। স্নেহা অমায়িক হাসে। খুব ভালো করেছো। যে কোনো দরকার হলে আমাদেরকে বলো কেমন? আমাকে তোমাদের বড় বোনের মতোই দেখবে, ঠিক আছে? গোল গোল চেহারা শুভ্র স্নেহা তাদের ভরসা দেয়। ছায়া সৌজন্য প্রকাশ করে স্নেহার প্রতি। নীলা আর মেঘাও বলে, জি আপু, অবশ্যই। স্নেহা ঘাড় ঘুরিয়ে একবার গাছের আড়ালে দাঁড়ানো অরণ্যকে দেখে নেয়। অরণ্য মুচকি হাসে। একটা হল রুমে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা রিহার্সেল করাচ্ছে। ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা প্র্যাকটিস করছে। ছায়া নিজেও প্র্যাকটিস করছে গানের, যদিও তার একদম ইচ্ছে নেই। ছায়া নিজের রিহার্সেল পুরো না করে বাড়ির দিকে রওনা হয়। ছায়া মেন গেটে পেরিয়ে সড়কের দিকে আসতেই কেউ পিছু ডাকে। ছায়া করি। ছায়া বুঝতে পারে কে ডেকেছে, কিন্তু জবাব দেয় না। ছায়ার বিরক্ত লাগছে এইসব। সে তো মায়ায় জড়াতে চায় না। কেন ছেলেটি তাকে পিছু ডাকে বারবার? সে আর কাউকে বিশ্বাসও করতে পারবে না। খুব শিক্ষা হয়েছে তার ভালো মানুষই করতে গিয়ে। জীবনে ঠকে গেল ভীষণভাবে। জিন্স আর নীল রঙা টি শার্ট জড়ানো অরণ্য একবার ছায়াকে ভালোভাবে দেখে নেয়। একটা হলুদ রঙা কুর্তি পরা, চুলগুলো খোলা, ওড়না সাইড করে রাখা, মাথার চুলগুলো উঠছে হালকা বাতাসে। অরণ্যের চোখ ঘোর লাগে। মেয়েটা এত নর্মালের মাঝেও খুবই স্পেশাল। অরণ্য হেঁটে গিয়ে ছায়ার পাশে দাঁড়ায়। চলুন আমি পৌঁছে দিচ্ছি। আমি বলেছি আপনাকে পৌঁছে দিতে। সব কি মুখ দিয়ে বলতে হয়? মুখে বলা কিছু শব্দই কি সব? হৃদয়ের ভাষা কয়জন পড়তে পারে? একবার সুযোগ দেওয়া যায় না? ছায়া কিয়ৎক্ষণ নীরব থেকে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনাকে যাতে আর আমার আশেপাশে না দেখি। ছায়া চলে যেতে নিলে অরণ্য আবার পিছু ডাকে। চলে যাচ্ছেন? থাকার কথা ছিল কি? আপনি চাইলেই হয়। আমি চাই না। অরণ্য দাঁড়িয়ে থাকে নির্বাক হয়ে। ছায়া ব্যাগটা খামচে ধরে এগিয়ে যায় সামনের দিকে। তারা থামলে চলবে না, এখনো অনেক পথ বাকি। তাকে জীবন যুদ্ধে জয়ী হতে হবে। সবাইকে দেখিয়ে দিতে হবে যে প্রাণ এসে নীরবে দাঁড়ায় অরণ্যের পাশে। ভালোবাসিস? জানি না। আসলেই? মন পুড়ে। এতটুকু জানিয়ে এই মেয়েটার বিষণ্ণতা আমাকে পুরায়। মেয়েটার হাসি মুখ দেখলে আমার হৃদয়ে প্রেমের পবন বয়ে যায়। আমি তার হাসি মুখ দেখতে চাই। বেটা, তোর পিছনের পড়ে থাকা মেয়েরা জানলে নির্ঘাত হার্ট ফেল করবে যে তুই প্রেমে পড়েছিস, খুব বাজেভাবে। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে। আদৌ মেয়েটার মন গলাতে তো পারবে সে? প্রাণ তাকে সাহস দেয়। প্রেমে পড়লে মানুষ ভীতু হয়ে যায় শুনেছি। যা বেটা, আমি যথেষ্ট সাহসী। আচ্ছা তাই? তাহলে এগোতে ভয় পাচ্ছিস কেন? তুই বুঝবি না, তার সম্পর্কে আমি কিছুই জানতে পারিনি। শুধু এতটুকু জেনেছি কেউ ছিল তার জীবনে। এখন তো নেই, তবে সমস্যা কোথায়? ছায়া করি নিজেই। মেয়েটা পাথরের ন্যায়। তুই না হয়
পাথরের বুকে ফুল ফোটাবি, ভালোবাসা দিয়ে সবই সম্ভব। আমিও এটাই ভাবছি, যাকে একবার ভালো লেগেছে তাকে আমি ছাড়ছি না, দুনিয়া ওলট পালট হয়ে গেলেও না। প্রাণ অরণ্যের কাঁধ চাপড়ে বলে। এই না হলে অরণ্য চৌধুরী, বাঘের বাচ্চা। অরণ্য হাসে ঠোঁট এলিয়ে, এমন একটা বন্ধু পেয়ে সে আসলেই ধন্য। মাঝে মাঝে সৃষ্টিকর্তাকে হাজারো শুকরিয়া জানায় এমন একটা বন্ধু উপহার দেওয়ার জন্য। ভালো বন্ধু জীবনের একটা আশীর্বাদ, ঠিক তেমন খারাপ একটা বন্ধু জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। আমাদের জীবনে বন্ধু নির্বাচনে খুব সতর্ক হওয়া উচিত। তারা আমাদের জীবনে প্রভাব ফেলে। বাহারি রঙের ফুল তারা পুরো মেডিকেল ক্যাম্পাসে সাজানো হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত পুরো ক্যাম্পাস। প্রবীণরা বরণ করে নিচ্ছে নবীনদের ফুল দিয়ে, তাদের কণ্ঠে জয়যাত্রার গান। উল্লাসিত আজ প্রতিটা প্রাণ। সবাই আজ নিজেকে সাজিয়েছে মনের সব মাধুরী দিয়ে, লাল আর সোনালী রং দিয়ে। সব ছেলেরা লাল আর সোনালী কালারের পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা সোনালী পাড়ের লাল শাড়ি। আরে ভাই, তোকে কি সেই লাগছে রে! আমি মেয়ে হলে এখনই তোকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। প্রাণের চোখ দুটো চকচক করছে উৎফুল্লতায়। অরণ্য চোখ মুখ কুঁচকে ফেলে প্রাণের কথায়। ছে, আমাকে কি গে পেয়েছিস? দূরে সর, একদম ঘেসবি না কাছে। অভিক, শান্ত, আনফাল আর স্নেহা শব্দ করে হেসে ফেলে। অভিক হাসতে হাসতে আনফালের গায়ের উপর পড়ে যায়। শান্ত আর স্নেহার হাসতে হাসতে চোখের কোণায় পানি চলে আসে। অভিক উচ্চস্বরে হাসতে হাসতে বলে, বেটা প্রথম থেকেই সন্দেহ ছিল তোর ওপর, খালি ঘেঁষাঘেঁষি করতে অর্ণর সাথে কেন, আজ তা নিশ্চিত হলাম। আরেক দফা হাসির রোল পড়ে গেল বন্ধুদের মধ্যে। প্রাণ মুখ খুলল, নাকের পাটাতন ফুলে ফেপে উঠল। প্রাণ নিজের পাঞ্জাবির কলারটা হাত দিয়ে ঠিক করার ভাব করে ওপর হাত দিয়ে কপালের চুলগুলো আওড়ালো। এই নিষ্পাপ বাচ্চাটাকে একা পেয়ে তোরা এইভাবে অত্যাচার করছিস? আনফাল এইবার মুখ খুলে, তোর মতো বুইড়া দামড়া বেটা যদি বাচ্চা দাবি করে নিজেরে, তবে বাচ্চাদের অপমান হইব। ঠিক সময়ে বিয়ে করলে 2-4টা বাচ্চার বাপ হইতি। শান্ত এবার মুখটাকে একটু লাজুক করে বলল। স্নেহার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে বলে। স্নেহা নিজের শাড়ির আঁচলটা হাতে নিয়ে তা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে গা দুলিয়ে দুলিয়ে বলে, তোদের এইসব নাটক দূরে গিয়ে করবি, একদম আমাদের সামনে করবি না, আমাকে জলে বাপ। প্রাণ মুখটা একদম কাদো কাদো করে ফেলে। অরণ্য এসব দেখে গা গুলিয়ে হাসে। সেই সাথে তার কপালে পড়ে থাকা চুলগুলো নড়ে ওঠে। প্রাণ চোখ দুটো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে অভিককে শাসায়। তলে তলে মামুম তুমি টেম্পু চালাও অরণ্যের মতো। কি মনে করছো আমরা কিছু জানি না? চিপাই চাপাই খাড়াইয়া যে মেঘারে লাইন মারো, তা কি মাইক বাজাইয়া কইতে হইব? অভিক চিতাবাগের বেগে এসে প্রাণের মুখ চেপে ধরে একটা শুকনো হাসি দেয়। কি যে বলিস না, যা দুষ্ট। সবাই সমস্বরে বলা শুরু করে, কথা সত্য। তাহলে আমরা দুইটাই কাপল পাচ্ছি। সবার মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বন্ধুত্ব তো এমনই, একে অপরের সুখে হাসে, আবার একে অপরের দুঃখে কাঁদে। আবার একজন আরেকজনকে পচানোর একটা সুযোগও মিস করে না। আবার বন্ধুদের বিপদে ঝাঁপিয়ে পড়তেও দুইবার ভাবে না। শান্ত অরণ্যকে একটা ধাক্কা দিয়ে বলে। অরণ্য ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকায়। মুহূর্তে তার শরীরে বসন্তের বাতাসে ঝটকা লাগে। বুকে ওঠে অবাধ্য অনুভূতিদের উত্থাল পাথাল ঢেউ। সুনামি আসলো এই বুঝি, তার বুঝি আর রক্ষে নেই। আশেপাশের কোনো শব্দই কর্ণকুহরে প্রবেশ করলো না। সব কিছু থেমে গেল কিছু মুহূর্তের জন্য। বাতাসের গতি বাড়ল, বুকে চাপা অনুভব করল। চোখ দুটো খালি চেয়ে রইল সেই লাল রঙা এক মানবীর দিকে। সে এগিয়ে যায় ধীর পায়ে, আজ যেন তার সমস্ত কায়া কাঁপছে। আমার জীবনের জরাজীর্ণতার বিদায় গাথা রচনার রমণীকে জানাই স্বাগতম, যার পদাচরণে অশোকের বন হলো চঞ্চল। বন কিশলয়ে নিচে উঠল, উতলা হলো এই অতৃপ্ত মন, হৃদয় হলো অনুভূতির সমুদ্রে উত্তাল। তাকে আমার প্রণয় রাজ্যে সুস্বাগতম। অরণ্য পকেট হাতড়ে বের করলো একটি টকটকে লাল গোলাপ। একবার চোখ বুলিয়ে দেখে নিল আশেপাশের সবাইকে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে অরণ্য আর সেই লাল রঙা মানবীটির দিকে। ক্যাম্পাস জুড়ে টান টান উত্তেজনা। অরণ্য একবার চাইলো প্রাণের দিকে। প্রাণ হাত বাড়িয়ে বেস্ট অফ লাক জানালো। অভিক হাত মুষ্টিবদ্ধ করে ব্রাভো জানালো।
শান্ত আর আনফাল সিটি বাজানো শুরু করলো। অরণ্য এবার চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে আবার তাকালো ছায়ার পানে। লাল শাড়ি, সোনালি পাড়, চোখে কাজল দেয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলে গাজরা দেওয়া, চুলগুলো খোলা যা বাতাসের দরুন উঠছে। কয়েকটা চুল মুখের উপর বাড়ি খাচ্ছে। হাতের চুড়ির রিন রিন শব্দ করা তার কানে ঝংকার তুলছে। চৈত্র মাসের মন পাগল করা হাওয়ায় কাঁপায় কুন্তল আমার হৃদয়ে তোলা দিচ্ছে ছায়াগুড়ি। কি করা যায় বলুন তো? প্রলয় দাহের রৌদ্রতাপে আমি আজ জ্বলে পুড়ে নিঃশেষ। এই তৃষিত মনে শ্রাবণ হয়ে আসুন প্রেম বাড়িতে মোরে সিক্ত করতে। এই পাগল প্রেমিকের আকুল আবেদন আপনি গ্রহণ করুন ছায়াগুড়ি। ছায়া নিজের শাড়ির আঁচল চেপে নীলা আর মেঘার দিকে তাকালো। নীলা আর মেঘা চোখ দিয়ে আশ্বস্ত করলো। ছায়ার বুকের ভিতর কাঁপন ধরলো। ছায়া ঘামলো দরদর করে। এমন প্রেমিককে ফিরিয়ে দিতে হলে যথেষ্ট সাহসী আর কঠিন হৃদয়ের হতে হয়। সে কতটুকু হতে পেরেছে কে জানে। সে কি পারবে কোনো একটা সম্পর্কে জড়াতে? তার আত্মা মন কলঙ্কে জর্জরিত। তার বিষবাষ্পে সবার জীবন যে ধ্বংস হয়ে যাবে অরূপদার মতো। সে কি পারে কারো জীবন নষ্ট করতে? আর কোনো মুখেই বা বাবা মাকে আবারও আরেকটা ছেলের বিষয়ে বলবে? তার মুখ কাঁপবে না? সে কোন অকুল পাথারে পড়ল। ছায়া একবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। শাড়ির আঁচল দিয়ে গলদেশ আর মুখের ঘামগুলো মুছে নিল অতি সন্তর্পণে। চোখ বন্ধ করে অরূপদার মুখটা মনে করে নিল। তাকে নরম হলে চলবে না, তাকে কঠোর হতে হবে। যতটুকু কঠোর হলে কেউ তার কাছে আসবে না। সে নিশ্চিন্তে বাকি জীবন একা পার করতে পারবে। ছায়া চোখ খুলে দেখে নিল অরণ্যকে। একটা লাল পাঞ্জাবি পরা সুদর্শন যুবক, হাতে ব্র্যান্ডের ওয়াচ, চুলগুলো কপালে পড়ে আছে, চোখে কি গভীর আকুলতা। ছায়া হাত বাড়িয়ে ফুলটা নিল। অরণ্যের প্রাণে যেন প্রাণ আসলো। মুখে ফুটলো এক ছিলতে হাসি। ছায়া সেই দিকে একবার নজর দিয়ে ফুলটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেললো হাত দিয়ে পিষে। আপনাকে বলেছিলাম না দূরে দূরে থাকতে। কোন সাহসে এইসব ফুল দিয়ে মেলোড্রামা করছেন আমার সামনে? অরণ্যের মুখে নেমে আসলো অন্ধকার। সে এগিয়ে এসে ছায়ার হাত ধরতে গেলে ছায়া সজোরে অরণ্যের গালে থাপ্পড় মারে। সবাই স্তব্ধ নয়নে তাকিয়ে থাকলো। কারো মুখে রা নেই। উৎসবে মুখরিত পরিবেশ মুহূর্তেই যেন কালপুরাতি পরিণত হলো। খালি দেখতে খুব সুন্দর। সব মেয়েরা পেছন পেছন ঘুরে বলে, কি ভেবেছেন আমি তাদের মতো? আপনার নাটকে আমার মন ভুলে যাবে? ভুল ভাবছেন আমাকে অরণ্য চৌধুরী। আমি এত সহজে ভোলার পাত্রী নই। ভবিষ্যতে আর কোনোদিন আমার সামনে দাঁড়াবার আগে এই কথা মনে করবেন। প্রেম ভালোবাসা আমার জন্য নয়। এইসব দম বন্ধ করা অনুভূতির যন্ত্রণা যে আমার চাই না। শুনতে পাচ্ছেন? ধুকে ধুকে কে মরতে চায়? অরণ্য থমকালো। তার মন যেন দুমড়ে মুচড়ে গেল। পাগল পাড়া অনুভূতির সাথে যুক্ত হলো প্রত্যাখ্যানের যন্ত্রণা। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, ছায়াগুড়ি। ছায়া অরণ্যের করুণ দৃষ্টি উপেক্ষা করে অরণ্যকে পাশ কাটিয়ে চলে গেল। পেছনে পড়ে রইল এক ব্যর্থ প্রেমিক। ছায়া লুকিয়ে নীরবে কাঁদে। আমি কলঙ্কিত অরণ্য চৌধুরী। আমাকে কেন ভালোবাসলেন? ভালোবাসারা যে আজ ভালো নেই। অনুভূতিরা বিরহ মিছিলে নেমেছে, সব লণ্ডভণ্ড করে দেবেছে। একদিন ঠিক আমাকে ভুলে যাবেন, যেমন করে জ্যোৎস্নারা হারিয়ে যায় সূর্যের উত্তপ্ত কিরণে। একদিন আমিও হারিয়ে যাব। সময়ের অপেক্ষা মাত্র। অনেক কাজ যে বাকি। আমাদের একসাথে পথ চলা হলো না আর। দেখে নিয়েন আপনার জীবনে আবারও বসন্ত আসবে, ফুলে ফুলে ভরে উঠবে। আমি তো মাত্র রিক্ততায় ভরা ঘাম। সুখ রাতের তারার ছলকানির মতো জীবনে উকি দেয় এবং ভোরের পরে অন্য রাতের জন্য অপেক্ষা করে। আমি দিনের কষ্ট বলে তারার মতো অস্পষ্ট সুখের জন্য অপেক্ষা করে ব্যয় করি। সূর্যের আলো নিয়ে মুখে হাসি দিয়ে খেলি। মেঘ এসে হঠাৎ মনে করিয়ে দেয় যে মেয়ে তুমি ভালো নেই। কানে কানে চুপি চুপি বলে, শোনো মেয়ে, তোমাকে যে সূর্যের সাথে সুখের অভিনয় করে বাকি জীবন কাটাতে হবে, অন্যথায় এই অভাগিনীর কোথাও স্থান হবে না যে। আবারও মেঘ শুধায়, বলো তো মেয়ে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে? যে পাথরের প্রলেপের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে অভিনয় করতে শিখেছে সে মানুষটা যে খুব খুশি, তা কিন্তু শুধু তার হাসি মুখ দেখে ভেবে নিও না। জেনে রেখো সে খুব ভালো অভিনেতা। ছায়া রাতের আকাশের সাথে খুব গোপন আলাপন সারে। সেই সময় কানে আসে কারো নির্মম আর্তনাদ। ছায়াগুড়ি। ছায়ের বুকটা হু হু করে ওঠে। নীলা এসে পাশে দাঁড়ায়। ভাইয়া তোকে খুব ভালোবাসে, কেন মেনে নিচ্ছিস না? সব জেনেও বলছিস কেন মেনে নিচ্ছি না? আদৌ অপরূপদাই মেন কারণ তো? এখন
ভালোবেসেছিস নাকি শুধু দায়িত্ববদ্ধতা? ছায়া থমকায়। নীলা, মিথ্যে বলেছিস। নীলা, হ্যাঁ হ্যাঁ, তুই মিথ্যে বলছিস। অভিক ভাইয়া আর প্রাণ ভাইয়া আমাকে আর মেঘাকে ডেকেছিল। অভিক ভাইয়ার সাথে মেঘার কথা কাটাকাটি হলেও তাদের আলাদা একটা টান আছে, লক্ষ্য করেছি। আমরা মনে হয় তারা একজন আরেকজনকে পছন্দ করে। প্রাণ ভাইয়া আমাকে তোর বিষয়ে সব জিজ্ঞাসা করেছিল, কিন্তু তুই আমাদের ওয়াদা দিয়ে রেখেছিলিস, তাই জানিয়ে কিছু বলতে পারিনি। শুধু এতটুকু বলেছি, কেউ তোর জীবনে। ছায়া অবাক নয়নে চায় নীলার সাথে। তারা চাইছেটা কি? ভাইয়ার সাথে অন্যায় হচ্ছে ছায়া। আমি আর মেঘা তোর ভালো চাই। তুই অনেক কিছু জানিস না। তোর মনে আছে একবার কতগুলো বখাটে তোকে দেখে সিটি বাজিয়েছিল? তারা কিন্তু 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল। ভাইয়া ওদের কিন্তু মেরেছিল অনেক। তারা আর আমাদের সামনে কখনো পড়েনি। সেই দিন রাত নেই, বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো ভাইয়া, ঝড়ের দাপটে অপেক্ষা করে তোর অপেক্ষায় থাকতো, তোর খেয়াল রাখতো। ক্যান্টিনে ভাইয়ার খাবারটা যাতে তোকে দেওয়া হয় সেইটাও ভাইয়া আদেশ দিয়েছিল। এই রকম অহরহ ঘটনা আছে যা তোর অজানা। ছায়া মাথা চেপে ধরে। তার মাথায় যন্ত্রণা হচ্ছে, বুকের ভেতরে যন্ত্রণারা যেন মস্তিষ্ক দখল করে ফেলছে। ছায়ার চোখের অশ্রুরা বাঁধ ভাঙে। আজ সে শেষ করবে এই ভালোবাসা খেলা। গায়ে ওনা জড়িয়ে এসে যায় তার বাড়ির বাইরে। তার বাড়ির নিচে কেউ অপেক্ষা করছে, তার সাথে আজ বোঝাপড়া আছে অনেক। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম ছায়া করি। মানে আপনি আপনার পুরনো প্রেম ভুলতে পারেননি, তাই না? কি সব বলছেন? অরণ্য কিছু ছবি ছায়ার দিকে বাড়িয়ে দেয়। ছায়া অরণ্যের হাত থেকে ছবিগুলো নিয়ে যা দেখে তাতে তার উপর যেন বজ্রপাত ঘটে। ছায়া হতবাক হয়ে যায়। সে কেবল ফ্যাল করে তাকিয়ে থাকে। হাত থেকে ছবিগুলো পড়ে যায় নিমিষেই। তার মনে তৈরি হয় ঘৃণা। আপনার বিষয়ে জানতে গিয়েছিলাম আশুগঞ্জ। আপনার পুরনো প্রেমিক আমাকে এইগুলো উপহার দিল। ছায়া ভিতর থেকে যেন সব উল্টে আসছে। নাকে আসছে বিশ্রী উটকো এক গন্ধ। অরণ্য কি নেশা করেছে? ছায়া অরণ্যের দিকে তাকায় ভালো করে। অরণ্য টলছে শুধু। তার চোখ দুটো খুব লাল, অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতি, চুলগুলো উস্কো খুস্কো, শার্টের উপরে 2টা বোতাম খোলা, শার্টের অর্ধেক ইন খোলা, চোখ দুটি খোলা নিভু। সে কি কেঁদেছে? পুরুষরাও বুঝি কাঁদে। কি ভাবছেন আমি মদ খেয়েছি নাকি? হ্যাঁ, খেয়েছি আমি মদ, কিন্তু মদের নেশা আমাকে নেশাক্ত করতে পারেনি যতটা না আপনি করেছেন নেশাময়ী মানবী। কি অপরাধ ছিল আমার? আপনি কোনো অপরাধ করেননি। এই ছবিগুলো আপনি সত্য ধরে নিয়েছেন। মিথ্যে ধরতে বলছেন? দেখুন তো, আহান আপনার বুকে মাথা দিয়ে রেখেছে, আপনি তাকে আঁকড়ে ধরে রেখেছেন। আহা, কত ভালোবাসা! ছায়ার মনে পড়ে এটা সেই দিনের তোলা। তবে কি কেউ ষড়যন্ত্র করছে? এর পেছনে আহান ছাড়াও আরও কেউ আছে যে এই ছবিগুলো তুলেছে, আর এমনভাবে তুলেছে যা একেবারে বাস্তব মনে হচ্ছে তাদের খুব ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। ছায়ার মাথায় ব্যথা হয়, চোখ ধয় ঘোলাটে। মনে পড়ে সেই দিনের গায়ে কাটা দেওয়া মুহূর্তের কথা। ছায়ার কানে ভাসে এই বিশ্রী শব্দগুলো। ছায়া যে আবার অসুস্থ হয়ে যাচ্ছে। ছায়া হাত কামড়ে ধরে নিজের চুল টেনে ধরে নিজের, ফিকে গলায় ক্ষীণস্বরে বলে, আগ্রহ হারালে আমিও হারিয়ে যাব একদিন। যেমন করে তেল ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায়, ঠিক তেমন। নিজেকে কেন প্রদীপের সাথে তুলনা করছেন ছায়া করি? আপনি যে আমার আধারি অম্বরের বুকে এক রূপর থালার মতো চাঁদ। সূর্য চাঁদকে এতটাই ভালোবাসে যে সে প্রতি রাতে তাকে শ্বাস নিতে দেওয়ার জন্য মারা যায়, এবং বিনিময়ে চাঁদ তার সৌন্দর্যকে প্রতিফলিত করে। অরণ্য যেন আজ নিজের হুঁশ হারিয়েছে। নিজের প্যান্টের পকেট থেকে হাতড়ে একটা ছুরি বের করে অপ্রকৃতস্থের ন্যায় ছুরিটা এগিয়ে দেয় ছায়ার পানে। ছায়া সে ছুরির দিকে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করে। হয় আমি চলে যাব চিরতরে, নয়তো আজীবন আপনি আমার হয়েই থাকবেন। বেছে নিন আপনি নিজের হাতে। বেলা ফুরিয়ে যাওয়ার আগে ফিরিয়ে নিন, নয়তো ফিরিয়ে দিন। ছায়া তাকিয়ে রয় সেদিকে। কি করবে সে বুঝতে পারছে না। আপনাকে মুখে কিছু বলতে হবে না। এই ছুরিটা দিয়ে আপনাকে উৎসর্গ করা এই হৃদয়ে আগলে রাখা সমস্ত ভালোবাসা নিজের হাতে চূর্ণ বিচূর্ণ করে দিন। ছায়া নিথর শরীর জুড়ে বয় হিম শীতল বাতাস। অস্থিরতা ক্রমশ বাড়ছে। উৎকণ্ঠায় চোখ মুখ ফুলে উঠেছে। মস্তিষ্কে ঢেউ তুলে কয়েকটা শব্দ কোমল। ছায়া মাথা চেপে ধরে, শ্বাস হয় ঘনতর।
দৃষ্টি হয় ঝাপসা, চোখের উপর কেউ যেন কুয়াশার চাদর বিছিয়ে দেয়। ছায়া জ্ঞান শূন্য হয়ে যায়। ছায়া বাঁচতে চায়, কোনো মায়ের বেড়াজালে নিজেকে আটকাতে চায় না, মুক্তি চাই তার। আচমকায় ছায়া কাঁপা কাঁপা হাতে ছুরিটা হাতে নিয়ে অরণ্যের বুকের বাম পাশে আঘাত করে ঢলে পড়ে মাটিতে। অরণ্য মৃদু হাসে। অরণ্যের বুকের তীক্ষ্ণ সূক্ষ্ম সোচালো অনুভূতি তীর তীর করে বাড়ছে, সেই সাথে বাড়ছে বুকের বাম পাশের ক্ষতের যন্ত্রণাটা। বুকের কষ্টগুলো বিক্ষিপ্ত হতে থাকে পুরো দেহে। কষ্ট ভারাক্রান্ত হয়ে ছায়ার মাথার কাছে বসে। ছায়ার মাথার আদুরে হাত বুলায়। বুক চেড়ে বেরিয়ে আসলো লাল রঙের নহর। কাতর তেজহীন গলায় বলে, আপনি আমাকে মারেননি ছায়া করি। এইটাকে কি ধরে নেব বলুন তো? করুণা নাকি ভালোবাসা? এমন সূক্ষ্ম আঁচড় দিতে তো আমি বলিনি। বলেছিলাম এই হৃদয়টাকে নিজের হাতে খণ্ড বিখণ্ড করে ফেলতে। তবে তাই হোক, আপনি যা চেয়েছেন। আমি চলে যাচ্ছি সব ছেড়ে। আমাকে বিদায় দিবেন না? আকাশে আজ চাঁদ নেই, ঘন কালো মেঘেরা আজ আকাশ জুড়ে বিরাজ করছে। বাতাসে না পাওয়া একটা গন্ধ। অরণ্য ফিরফিরে গলায় গায়, আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার অজানা? রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে ছলনায় হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। মাটিতে পড়ে থাকা ছায়ার অসারশূন্য দেহ। অরণ্য দুর্বল হাতে ছায়াকে উঠায়, কোলে নিয়ে দুর্বল চিত্তে ছায়ার ফ্ল্যাটের দিকে পা বাড়ায়। নীলা দৌড়ে আসে, এসে ছায়াকে অজ্ঞান দেখে। নীলা কি করবে বুঝতে পারছে না। নীলার চোখে টলটল জলগুলো কপল পেয়ে পড়ে। নীলার নজর যায় ছায়ার কপালে রক্তে লাগা আছে। নীলা ভরকালো, ভীত সন্ত্রস্ত হলো। নীলা ভাবলো ছায়া কপালে আঘাত পেয়েছে, কিন্তু কপাল চেক করে দেখলো কপালে আঘাত নেই। তবে রক্ত কোথা থেকে এলো? নীলার চোখ যায় অরণ্যের বুকের দিকে। নীলা আতকে উঠে এক চিৎকার দেয়। ভাইয়া এসব কি করে হলো? ছায়া? কিছু হয়নি। ছায়ার খেয়াল রেখো। আমি প্রাণকে রেখে যাব তোমাদের খেয়াল রাখার জন্য। ছায়ার মানসিক অবস্থা ঠিক নেই। শি নিডস ট্রিটমেন্ট। কোথায় যাবেন আপনি ভাইয়া? নীলা হতভম্ব হয়ে যায়। এসব কি হচ্ছে? নতুন কোনো ঝড়ের আগমন? এইটাই কি শেষ নাকি মাত্র শুরু? মানুষ যখন শরীরে আঘাত পায় তখন সেখানে রক্তক্ষরণ হয়, অনেক ব্যথা হয়। সেইটা চর্ম চোখে দেখা দেয়। কিছুক্ষণ পর শরীরে অনুক্রিয়ার রক্ত জমাট বেঁধে ফেলে, ধীরে ধীরে ক্ষত সরাতে থাকে। সেই জায়গায় ওষুধ লাগাতে তা পুরোপুরিভাবে সেরে যায়। অর্থাৎ শরীরের ব্যথার প্রতিষেধক আছে, কিন্তু হৃদয়ের ব্যথার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। মনের ব্যথার কোনো ওষুধ নেই। চর্মচক্ষু দিয়ে তা দেখা যায় না, কিন্তু একটা জিনিস আছে যা আমাদের হৃদয়ের ব্যথা উপশম করতে পারে। জানো সেটা কি? ভালোবাসা। ছায়া ম্লান নয়নে তাকায় প্রাণের দিকে। ভালোবাসা? ইয়েস, ভালোবাসা। এই যেমন ধরো, সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসে, তাই তোমাকে প্রতি মুহূর্তে অক্সিজেন দিচ্ছে, রিজিক দিচ্ছে। এইটা বান্দার প্রতি স্রষ্টার ভালোবাসা। এই যে তোমার কিছু হলে নীলা কেঁদে কেটে বুক ভাসায়, বিপদের সবার আগে এগিয়ে আসে, সেইটা বন্ধুত্বের ভালোবাসা। তোমার মা কত কষ্ট করে তোমাকে বড় করলো। এমন হয়েছে যে রাতের বেলা তুমি কাঁদতে তোমার মা নিজের ঘুম বিসর্জন দিয়ে তোমাকে কোলে নিয়ে গান গাইতেন, আদর করে ঘুম পাড়ানোর চেষ্টা করতেন। অসুখ বিসুখ হলে পুরো রাত মাথার কাছে বসে থেকে সেবা শ্রদ্ধা দিয়ে সুস্থ করতেন। তোমার বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন। কার জন্য করে? তোমাদের সুখের জন্য।
যার বাবা নেই সে জানে কত কষ্ট। প্রতিনিয়ত নির্মম বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। কিন্তু বাবা মা যদি মনে খুব বেশি কষ্ট দেয়, অবিশ্বাসের সুতোয় বেঁধে ফেলে, তাদের জন্য যদি সবচাইতে মূল্যবান কিছু হারাতে হয়, সেই সময়টাতে মাথায় তাদের স্নেহের হাতটা খুব বেশি দরকার হয়। সেই সময় তারা যদি না থাকে, তবে দিনের পর দিন কাঁদিয়ে যায়, মানসিক রোগীতে পরিণত করে, লাঞ্ছনা সহ্য করে থাকতে হয়, তবে অপবিত্রতার অপবাদ দেয়। মায়েরা তো সন্তানকে সবচাইতে ভালো চেনে। আমার মা কেন আমাকে বুঝলো না? কেন আমাকে বুকে জড়িয়ে নিল না? কেন? খালি চোখে যা দেখা যায় তাও অনেক সময় সত্যি হয় না।